আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩৯তম BCS পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমরা BCS এর বিভিন্ন সাবজেক্ট বেসড প্লেলিস্ট তৈরি করেছি, যাতে করে আপনারা একটি প্লেলিস্টে প্রবেশ করে সেই বিষয়ক যত প্রশ্ন এসেছে BCS পরীক্ষায় আপনারা ভিডিও দেখার মাধ্যমে 1 বাই 1 করে সেই পড়াগুলো পড়ে নিতে পারেন। একটি ভিডিওতে যদি সম্পূর্ণ জব সলিউশনটিকে নিয়ে আসার চেষ্টা করি, দেখা যাবে যে সেই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। কারণ আমরা যেটা করি, আমরা BCS এর পরীক্ষা প্রশ্নের সমাধানকে ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করি। কারণ BCS এর যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়, এবং আমি ভিডিওতে এমন ভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। এই কারণে ভিডিওগুলো লং হয়। একটি সাবজেক্ট বেস ভিডিও বানাতে গেলেও কিছুটা লং হয়ে যায়। তাই আমরা একটি জব সলিউশনের ভিতরে এই BCS এর প্রশ্নগুলোকে আনছি না, আমরা আলাদা করে সাবজেক্ট বেসড ভিডিও বানাচ্ছি। বাট আপনাদের জন্য ইয়ার বেসড জব সলিউশনের প্লেলিস্ট রয়েছে, প্রাইমারি জব সলিউশনের প্লেলিস্ট রয়েছে, অডিটরি জব সলিউশনের প্লেলিস্ট রয়েছে। আপনারা সেগুলোতে প্রবেশ করে আপনারা সেখানে যে আমাদের জব সলিউশনের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেও কিন্তু পড়ে নিতে পারেন, এবং আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। আমি আশা করছি যারা প্রথমবার এসেছেন আমার চ্যানেলে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন, যাতে করে আপনারা যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার নোটিফিকেশন পেয়ে যান এবং নোটিফিকেশন দেখে পড়াগুলো পড়ে নিতে পারেন। তো আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে ৩৯তম BCS এর বাংলা পোর্শন নিয়ে আমরা পড়াশোনা স্টার্ট করি। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক, যেমন হাত, বই, কলম ইত্যাদি। নাম বা শব্দ শেষে শব্দ বিভক্তি যোগে গঠিত হয় নামপদ। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করে তা হচ্ছে মৌলিক শব্দ। আর কৃৎপ্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ। মানে আমরা এখানে যেগুলো আছে সেগুলো মানে সংজ্ঞাগুলো জেনে নিলাম। প্রাতিপদিক কোনটা? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। তো নামপদ কি? নামপদ হচ্ছে আমার নাম বা শব্দ শেষে শব্দ বিভক্তি যোগে যে পদ গঠিত হয় সেগুলো হচ্ছে আমার নামপদ। নাম বা শব্দ শেষে যে শব্দ বিভক্তি যোগ হয় সেটা হচ্ছে নামপদ। আর যে শব্দকে বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। আর কৃৎপ্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় সেগুলো হচ্ছে কৃদন্ত শব্দ। আর প্রাতিপদিকের উদাহরণ কোনটি? হাত, বই, কলম ইত্যাদি। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে কানাকানি। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে কানাকানি। এটাকে মনে রাখার আমি একটি শর্টকাট ওয়ে আপনাদেরকে বলে দিই। যে কাজ একজনের দ্বারা হবে না, আপনি মনে করেন যে আপনি কানাকানি করবেন। কানাকানি কি একজন দ্বারা হয়? মানে আপনি একা একাই কানাকানি করতে পারবেন? কখনই করতে পারবেন না। আপনার কানাকানি করার জন্য আরেকজন সঙ্গী লাগবে। ঠিক একই ভাবে এই যে দেখেন হাতাহাতি, হাতাহাতি একজন মিলে করা যায় না। হাতাহাতি মানে সবাই হাতাহাতি করতেছে। হাসাহাসি, আপনি একা একা হাসতেছেন, এটা তো পাগলের লক্ষণ যদি আপনি একা একা হাসেন। মানে নিশ্চয়ই আপনি কাউকে না কাউকে সাথে নিয়ে হাসাহাসি করতেছেন। লাঠালাঠি, আপনি লাঠি খেলতেছেন, লাঠালাঠি করতেছেন, অবভিয়াসলি আরেকজনের সাথে লাঠালাঠি খেলতেছেন। কোলাকুলি, নিজে নিজে কখনো কোলাকুলি করা যায় না, নিশ্চয়ই আপনার সঙ্গী লাগবে। চুলাচুলি, চুল ধরে, আপনি তো নিজের চুল ধরে নিজে টানবেন না, নিশ্চয়ই আরেকজনের চুল ধরে টানবেন। সো এই যে কাজগুলো করতে বেসিক্যালি আমার সঙ্গীর প্রয়োজন হয়, কিংবা যে কাজ আমি একা করতে পারি না সেগুলি হচ্ছে আমার ব্যতিহার বহুব্রীহি, বা বেসিক্যালি ব্যতিহার বিষয়টাকে মাথায় রাখবেন। ব্যতিহারের অর্থই হচ্ছে যে কাজ আমার দুজন মিলে বা তিনজন মিলে করতে হয়, যে কাজ একা করা যায় না, সেগুলি হচ্ছে ব্যতিহারের আন্ডারে পড়ে। এখন বহুব্রীহি হোক, তৎপুরুষ হোক, সেটা পরবর্তী বিষয়। বাট ব্যতিহারের বিষয় হচ্ছে এমন যে কাজ একা করা যায় না। এটা হচ্ছে শর্টকাট। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে কোনটি পাওয়া যাবে? দুঃ যোগ অবস্থা। দুরবস্থা এর সন্ধি বিচ্ছেদ করলে হবে দুঃ যোগ অবস্থা। দেখেন দুরবস্থা বানানে কিন্তু দয়ের নিচে দীর্ঘাউকার। যখন দুরবস্থা লিখতেছি তখন দয়ের নিচে আমার দীর্ঘাউকার, কিন্তু যখন
সন্ধি বিচ্ছেদ করতেছি তখন দয়ের নিচে রস্যকার এবং একটি বিসর্গ চলে আসছে, আর যোগ অবস্থা। সো দুরবস্থার এই সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু যোগ অবস্থা এবং দয়ের নিচে হচ্ছে রস্যকার। আগুনের সমার্থক শব্দ কোনটি? আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। আগুনের সমার্থক শব্দ অনল। আগুনের সমার্থক শব্দ অনল। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। বেসিক্যালি আমাদের কাজী নজরুল ইসলাম তার জীবনে 3টি উপন্যাসই লিখেছেন। একটা তো আমরা জানলাম যে বাঁধনহারা, এই যে বাঁধনহারা একটি, আর বাকি দুটো হচ্ছে আমাদের মৃত্যুখোদা আর হচ্ছে কুহেলিকা। সো এই 3টেই তিনি তার জীবনে উপন্যাস লিখেছেন। সো মনে রাখবেন, একটি হচ্ছে বাঁধনহারা, একটি হচ্ছে মৃত্যুখোদা, আর একটি হচ্ছে কুহেলিকা। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রামমোহন রায়। সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় গরল, কারণ গরলের বিপরীতার্থক শব্দ হচ্ছে অমৃত। এই যে অমৃত, কারণ গরল মানে হচ্ছে বিষ। গরল মানে কি? গরল মানে হচ্ছে বিষ। সো গরলের মানে বিপরীত হচ্ছে অমৃত, আর সরলের বিপরীত হচ্ছে জটিল, কুটিল, বক্র। তাহলে সরলের বিপরীতার্থক নয় কি? গরল। কোনটি অপাদান কারক? স্টেশন মানে ট্রেন স্টেশন ছেড়েছে। ট্রেন স্টেশন ছেড়েছে, স্টেশন ছেড়েছে মানে এই যে স্টেশন, স্টেশন কি? একটি জায়গা, রাইট? একটি জায়গা। আমরা ইউজুয়ালি জায়গা বলতে অধিকরণ কারককে বোঝাই, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে এই যে ট্রেনটা কি করছে? স্টেশন ছাড়ছে মানে জায়গা থেকে চলে গেছে, জায়গা থেকে বিয়োগ হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গা থেকে সে বিয়োগ হয়ে গেছে। এই জায়গা থেকে বিয়োগ হয়ে যাওয়ার কারণে এটি হচ্ছে অপাদান কারক। যদি এরকম হতো যে জায়গায় রয়েছে, যে ট্রেনটি স্টেশনে রয়েছে, তাহলে কিন্তু এটা অধিকরণ কারক হয়ে যেত, কারণ ট্রেনটি তখন স্টেশনে রয়েছে মানে জায়গায় অবস্থান করছে। কিন্তু এখানে স্টেশন বলতে এমনি জায়গা বুঝতেছি, কিন্তু ট্রেনটি তো স্টেশন ছেড়ে গেছে মানে জায়গা থেকে সে সরে গেছে। সো তখন এটি অপাদান কারক। বা অপাদান কারকের যে সংজ্ঞাটা, সেখান থেকেও মাথায় রাখতে পারেন যে যা থেকে কিছু বিচ্যুত, যে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় বা যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা জ্ঞাপন পত্র। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা জ্ঞাপন পত্র। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা। আঘাটা। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা। আঘাটা শব্দের আ হচ্ছে একটি উপসর্গ, তাই কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা। নিচে কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। যৌগিক কালের উদাহরণ নয় হচ্ছে করব। আচ্ছা, একাধিক ধাতুর সংযোগে একটিমাত্র ক্রিয়া গঠিত হলে তাকে যৌগিক কাল বলে। তো মৌলিক ধাতুর সঙ্গে যখন ছি, ছ, ছে, ছিলাম, ছিলেন, এছি, এছো, এছিলাম, তারপরে আকার, এছিলে, তে, থাকবো প্রভৃতি যুক্ত হয়, তখন সেটি যৌগিক কাল হিসেবে গঠিত হয়। ঠিক আছে? এই যে করব, থাকবো, কর ধাতুর সাথে ছি যুক্ত হয়ে, কর ধাতুর সাথে, যে কর ধাতুর সাথে ছি যুক্ত হয়ে হয়েছে করছি, যে করছি বা এই যে করছি, করছি আমার যৌগিক কালের উদাহরণ। কারণ কি হচ্ছে? কর ধাতুর সাথে এই যে একাধিক ধাতুর সংযোগে একটিমাত্র ক্রিয়া গঠিত হয়। এই যে কর ধাতুর সঙ্গে
ছি ধাতু যুক্ত হয় করছি, তারপর ছি নাম যুক্ত হয় যে করছি নাম, তারপরে এছি এই যে করেছি, কর ধাতুর সাথে এছি যুক্ত হয়েছে করছি করেছি। সো এগুলো হচ্ছে আমাদের সব যৌগিক কালের উদাহরণ। শুধু একটি হচ্ছে করব, এই যে কর ধাতুর সাথে কেবল একটি ধাতু, কেবল একটি, যে করব মানে করব, এই করব শব্দটিতে একটা ধাতুই আছে যেটা হচ্ছে কর। হ্যাঁ, একটা ধাতুই আছে, তাই এটি হচ্ছে সরল কাল। মানে আমার যেটাতে একাধিক ধাতু থাকবে সেগুলো হচ্ছে আমার যৌগিক কাল, আর যে শব্দতে আমার একটি মাত্র ধাতু থাকবে সেটা হচ্ছে আমার সরল কাল। সো এই করব এই শব্দটিতে আমার একটি মাত্রই ধাতু, যেটার নাম হচ্ছে কর, এই যে কর, ব কোনো ধাতু না, তাই কর হচ্ছে আমার শুধু ধাতু, তাই এটা হচ্ছে আমার সরল কাল। আর যৌগিক কালে যে করেছি, কর ধাতুর সাথে এছি, কর ধাতুর সাথে ছি, কর ধাতুর সাথে ছিলাম ধাতু, মানে এখানে দুইটা ধাতু মিলে গঠিত হচ্ছে, তাই এগুলি যৌগিক কাল। সো আমার যৌগিক কালের উদাহরণ 9 কোনটি করব। খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন জহির রায়হান। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। এই যে ভারী, এই ভারী শব্দটি হচ্ছে আমার অনন্যই অব্যয়। তো এখানে মানে তুমি তো ভারী সুন্দর ছবি, সরি ভারী না, এখানে তোটা হচ্ছে আমাদের অনন্যই অব্যয়। কেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যই অব্যয় বলে। তো এখানে এই যে তুমি ভারী সুন্দর, সাপোজ আমি যদি এভাবে কথাটা বলতাম, তুমি ভারী সুন্দর ছবি আঁকো, এটার যে মিনিং দিচ্ছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এটারও কিন্তু সেম মিনিং হচ্ছে। মানে এটা কিন্তু এমন কিছু তো যুক্ত হওয়ার কারণে এমন কিছু হচ্ছে না যে আমার সেন্টেন্সের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে বা সেন্টেন্সটা একদম সম্পূর্ণ ভিন্ন অর্থ হচ্ছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না। প্লাস এই তো থাকা বা না থাকা নিয়েও কিন্তু আমার সেন্টেন্সের কোনো কিছু যায় আসছে না। আমি তো বসালে একটা এক্সট্রা জোর প্রদান হচ্ছে বা একটা এক্সট্রা ভাব প্রকাশ হচ্ছে। মানে এটাকে মানে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বা তুমি সুন্দর ছবি আঁকো বা তুমি তো, এটাকে দিয়ে আমি জাস্ট একটা এক্সট্রা মানে এমফাসাইজ করছি, আর কিছুই না। এই জন্যই বলছে যে যেসব অব্যয়, এই যে তো অব্যয়টা অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ অর্থ প্রকাশ করতে পারে। এই যে তো দিয়ে আমি যেটা বললাম যে একটা জোর প্রদান করতেছে, মানে জোর প্রদানের ভাব প্রকাশ হচ্ছে, এগুলিকেই বলা হয় অনন্যই অব্যয়। সো এই যে তো হচ্ছে আমার কি? অনন্যই অব্যয়। তো আমরা একটু বাকিগুলো জেনে নিই যেসব অব্যয় কি হয়। এই যে অবক্ত রব শব্দ বা ধ্বনি অনুকরণে গঠিত হয় সেগুলো হচ্ছে আমার অনুকার অব্যয়। যেমন মেঘের গর্জন, গুড় গুড়, মানে যেগুলো হচ্ছে গিয়ে আমার বিভিন্ন মানে অনুকরণ ধ্বনির আওয়াজ, গুড় গুড়, কটকট, মটমট, এগুলো আছে না, এগুলো হচ্ছে আমার অনুকার অব্যয়। আর যেসব অব্যয় বিশেষ্য সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদেরকে অনুসর্গ অব্যয় বলে। যেমন ওকে দিয়ে কাজ হবে না, এই যে দিয়ে বিভক্তি যুক্ত হয়েছে, দেখছেন বিভক্তি যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত হয়ে এটা কি হয়েছে? আমার অনুসর্গ অব্যয় হয়েছে। কারণ এই যে কি বলছে, ওকে দিয়ে এই কাজ হবে না, এই যে বিভক্তির ন্যায় বসে, যে বিশেষ্য সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে আমাদের অনুসর্গ অব্যয়, মানে তাকে অনুসর্গ অব্যয় বলে। তো এখানে যে দিয়ে বিভক্তি আছে তাই এটি অনুসর্গ অব্যয়। আর অনুসর্গ অব্যয়কে পদান্বয়ী অব্যয় বলে। অনুসর্গ অব্যয়ের অপর নাম কি? পদান্বয়ী অব্যয়। তো আমাদের এখানে যে প্রশ্নটি ছিল যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তো হচ্ছে আমাদের এখানে অনন্যই অব্যয়। তাম্বরিক শব্দের অর্থ নয়, তাম্বরিক শব্দের অর্থ নয় হচ্ছে তামসিক। কারণ তাম্বরিক শব্দের অর্থ হচ্ছে বারোই, পর্ণকার, পান ব্যবসায়ী। আর অন্যদিকে তামসিক শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন, তাই তাম্বরিক শব্দের সমার্থক নয় হচ্ছে তামসিক। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ,
কারণ এই উপযোগ করে আমার বাকি যে মানে শব্দগুলো গঠন হয়েছে, যেমন উপগ্রহ, উপগ্রহ বলা হয় গ্রহের ছোট অংশকে, মানে একটা থাকবে গ্রহ, গ্রহের আন্ডারে একটি ছোট গ্রহ আছে, তাকে বলা হয় উপগ্রহ। নেতার আন্ডারে যে মানে আমার পাতি নেতা থাকে বা তার আন্ডারে কাজ করে তাকে বলা হয় উপনেতা। উপসাগর, সাগরের ছোট ভার্সনকে বলা হয় উপসাগর বা ক্ষুদ্র ভার্সন। যেখানে দেখেন, এই যে দেখেন ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে, সাগরের ছোট সাগরকে বলা হয় উপসাগর। সো এই উপগ্রহ, উপনেতা, উপসাগর দিয়ে ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে, কিন্তু অন্যদিকে এই উপভোগ দিয়ে কিন্তু বিশেষ অর্থ বোঝাচ্ছে। তাই এই উপভোগ শব্দটি হচ্ছে ভিন্নার্থ। ভিন্নার্থে প্রযুক্ত আমার কোনটা? উপভোগ। তো এখানেই আমাদের 39তম BCS এর প্রশ্নের সমাধান, বাংলা পোর্শনের সমাধান শেষ হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে ফেলবেন এবং আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নেবেন।